ভারতের বর্ধমানের আমনগর গ্রামে 1948 সালে জন্ম নেয় এক ফুটফুটে শিশু। বাড়ির সব লোকজন মিলে খুশি হয়ে তার নাম রাখলেন মানিক। মানিকের বয়স 1 বছর হওয়ার পরেই বাড়ির লোকজন খেয়াল করতে শুরু করলেন মানিক অন্য সব বাচ্চাদের থেকে একটু আলাদা। মানিক তখন এমনভাবে হাঁটতে পারে যেটা দেখে সবার মনে হতে থাকে কেউ তাকে ধরে ধরে হাঁটা শেখাচ্ছে। এই বয়সের বাচ্চারা সাধারণত এমন সুন্দর করে হাঁটতে পারে না। এর কিছুদিন পরে পরিবারের লোকজন আরো একটা জিনিস খেয়াল করল, মানিক সবসময় একা একা খেলা করে, কারোর সাথে তেমন মেশে না, এবং যখন সে খেলা করে মনে হয় সে তার আশেপাশের কারোর সাথে কথা বলে, এবং সে একটা অন্যরকম ভাষায় কথা বলে যা পরিবারের কেউ বুঝতে পারে না। মানিক এই ব্যাপারে পরিবারের লোকজন কিছু জিজ্ঞেস করলে সে এড়িয়ে যেত সবসময়। এভাবে কেটে যায় কয়েক বছর। মানিকের বয়স যখন 5 বছর, তখন সে তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে গ্রাম সম্পর্কে তার এক মামা খুব অসুস্থ, তারা সবাই মিলে তাকে দেখতে যায়। মানিক যখন সেই বাড়ির গেট দিয়ে ভেতরে ঢোকে তখন সে তার মাকে বারবার বলছিল এই বাড়িতে একটা সমস্যা আছে। সে ছোট, তাই তার কথা কেউ পাত্তা দিচ্ছে না। তখন তারা তার মামার রুমে যায়, দেখেন তিনি বিছানার উপরে শুয়ে আছেন। তার শরীর শুকিয়ে একদম মৃতপ্রায় অবস্থা হয়ে গেছে, কিছু খেতে পারেন না। মনে হয় এই বুঝি জীর্ণ শীর্ণ শরীর থেকে প্রাণটা বেরিয়ে যায়। মানিক তখন আবার অদৃশ্য কারো সাথে অচেনা ভাষায় কথা বলে। এটা দেখে কয়েকজন বলে, তুমি কি বলো? মানিক বলে, আপনাদের এই বাড়িতে একটা সমস্যা আছে, কিন্তু তারা কেউ গায়ে লাগায় না। এরপরে তারা বাড়ি থেকে চলে যায়, কিন্তু সেই বাড়ির অসুস্থ লোকটা আরো শুকিয়ে যেতে থাকে। এটা দেখে বাড়ির লোকজন চিন্তা করেন তারা সেই পিচ্চি ছেলের কথা অনুযায়ী একবার চেষ্টা করে দেখবেন। তারা মানিকের বাড়িতে যায় এবং মানিককে আবার সাথে নিয়ে বাড়ি আসে। মানিক জানায় সেই অসুস্থ লোকটির রুমের ভেতরের মেঝেটা 1 কোমর পরিমাণ খুঁড়তে। বাড়ির লোক তার কথা মতো মেঝেতে খোঁড়ার সাথে সাথে একটা পিতলের হাড়ি দেখতে পান, সেটার মাঝে 5টি লোহা লাল কাপড় দিয়ে পেঁচানো। মানিক তখন সেগুলো খুলে ফেলে নষ্ট করে ফেলে এবং নিকট আত্মীয় কেউ এই কাজ করেছে সেটা বলে। সেই লোকটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তারা অনেকভাবে জানতে চাইলেও মানিক তাদের জানায়নি কে এই কাজটি করেছে। এভাবে আরো কিছু ছোট ঘটনার মধ্য দিয়ে কেটে যায় অনেকগুলো বছর। দেখতে দেখতে মানিকের বয়স তখন প্রায় 25 বছর। মানিক ঠিক আগের মতোই রয়ে গেছে। দিনের বেশিরভাগ সময় সে রুমেই কাটায়, একা একা অন্য ভাষায় অদৃশ্য কারো সাথে কথা বলে। মানিকের গ্রাম থেকে 2 গ্রাম পরে এক সন্ধ্যায় এক অদ্ভুত ঘটনা ঘটে। কয়েকটি ছোট ছেলে মেয়ে একটা ফাঁকা মাঠে মাটির পুতুল বানিয়ে খেলা করে। প্রতিদিনের মতো সেদিনও কয়েকজন ছেলে মেয়ে খেলা করছিল। এক মেয়ে বাচ্চা পুতুল বানানোর জন্য মাটি শেষ হয়ে যায়। সে অপর এক বাচ্চার কাছে যায়। সে মাটি না দিয়ে তাকে মাঠের পাশে একটা অনেক পুরনো গাছের নিচে মাটি আনতে বলে। মেয়েটি দৌড়ে মাঠের মাঝ থেকে সেই গাছের অন্ধকারে মিলিয়ে যায়। গাছটির পাশেই ছিল এক অনেক পুরনো কবরস্থান। প্রায় 20 মিনিট পার হয়ে যায়, কিন্তু মেয়েটি আর মাটি নিয়ে আসে না। বাকিরা সবাই খুঁজতে থাকে। একসাথে সেই গাছতলায় যায়। তখন প্রায় ঘন অন্ধকার নেমে এসেছে চারপাশে। তারা বেশ অনেকক্ষণ ধরে মেয়েটাকে খুঁজেও যখন পেল না, তখন ভাবল হয়তো মাটি না নিয়ে বাড়িতে চলে গেছে। তারপরে যে যার মতন বাড়িতে চলে যায়। সন্ধ্যা পেরিয়ে রাত পড়ে যাচ্ছে, এখনো মেয়ে খেলা শেষ করে বাড়ি ফিরে আসছে না দেখে বাবা মেয়ের জন্য অনেক চিন্তা করে। তারা খেলার মাঠে চলে গেল হ্যারিকেন হাতে, কিন্তু সেখানে কেউ নেই। তারা চলে গেল তার মেয়ের সাথে খেলা করা অন্য সব বাচ্চাদের বাড়িতে, কিন্তু সবাই এক কথায় জানালো যে সে মাটি আনতে গাছতলায় যায়, এরপরে আর ফিরে আসেনি মাঠে। সবাই ভাবছে সন্ধ্যা হয়ে গেছে, তাই সে বাড়িতে চলে গেছে। এরপর গ্রামের অনেকে মিলে আলো হাতে মেয়েটিকে খুঁজতে বের হয়। তারা মেয়েটিকে গ্রামের প্রায় সব জায়গায় খোঁজে, কিন্তু মেয়েটির কোনো চিহ্ন পাওয়া যায় না। এরপরে 2 দিন কেটে যায়, তারা মেয়েটাকে কোথাও খুঁজে পায় না। এমন সময় তাদের গ্রামের এক লোক মানিকের কথা জানায়। তিনি বলেন, আমাদের গ্রামের 2 গ্রাম পরে এক ছেলে আছে, তার নাম মানিক। শুনেছি সে নাকি এমনভাবে হারানো লোক খুঁজে দিতে পারে।
গ্রামের কয়েকজন মিলে মেয়ের বাবা পরের দিন মানিকের বাড়িতে যায়। গিয়ে দেখেন মানিক তার ঘরের মাঝে বসে আছে। তারা মানিককে সব বিষয় খুলে বলে। মানিক শোনার পরে কিছু সময় চুপ থাকে। এরপরে সবার সামনে সে অন্য একটা ভাষায় পাশে কিছু কথা বলে। মানিক যেদিক হয়ে কথা বলছিল সেদিকে কেউ ছিল না। সবাই অনেকটা অবাক হয়েই তাকিয়ে আছে মানিকের দিকে। মানিক কথা শেষ করে বলে, ঠিক আছে, এখনই চলেন, আর বেশি দেরি করা ঠিক হবে না। মানিক সহ সবাই মিলে যখন মেয়েটার বাড়িতে অর্থাৎ মেয়েটার গ্রামে ফেরে, তখনও ঠিক আগের দিনের মতোই সন্ধ্যা। মানিক একটা হ্যারিকেন হাতে সবাইকে বলেন, আমি সেই গাছটার দিকে যাচ্ছি, আপনারা কেউ বাড়ির সীমানা থেকে বের হবেন না। মানিক হ্যারিকেন হাতে যায় বাড়ি থেকে। এরপরে মানিক সেই গাছের নিচে যেতেই দেখে মেয়েটি সেই গাছের একটা বড় ডালের ওপর উল্টো হয়ে ঝুলে আছে। দেখে মনে হচ্ছে পায়ের দিকে কিছু দিয়ে বেঁধে নিচের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু আসলে মেয়েটি বাতাসে ভাসমান অবস্থায় রয়েছে। মাই গড! মানিক কিছু পরে গাছের দিকে ফু দিতেই মেয়েটি আস্তে আস্তে মাটিতে নেমে আসে। মেয়েটি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। মানিক মেয়েটিকে যখন কোলে তুলে নেয়, ঠিক তখনই চারপাশে প্রচন্ড জোরে বাতাস শুরু হয়। আশেপাশের গাছগুলোর মাথাগুলো যেন এপাশ ওপাশ করে মাটি ছুঁয়ে যাচ্ছে। মানিক সেই বাতাসের মাঝেই মেয়েটিকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। একটা দমকা বাতাস এসে দপ করে মানিকের হাতের হ্যারিকেনটা নিভিয়ে দেয়, আর পেছন থেকে একজন বয়স্ক মহিলা কণ্ঠ ভেসে আসে, তুই এখানে মেয়েকে নিয়ে যেতে পারবি না, ওকে রেখে যা, ও আমার। মানিক চিৎকার করে বলে, পারলে নিয়ে যাস। মানিক মেয়েটিকে কোলে করে সেই প্রবল ঝড়ের মাঝে থেকে মেয়েটির বাড়িতে চলে আসে। মেয়ের বাড়ির লোকজন মেয়েকে দেখে অনেক খুশি হয়। মানিক তখন তার কাঁধের ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে সেটা থেকে একটু পানি মেয়েটার মুখে দেওয়ার সাথে সাথেই মেয়েটার জ্ঞান ফিরে আসে। এত রাতে সবাইকে তার বাড়িতে এভাবে দেখে মেয়েটি জানতে চায় বাড়িতে কি হয়েছে, এত মানুষ কেন। মানিক তাকে জানায়, তেমন কিছু না, এমনিতেই সবাই এসেছে। তারপর মেয়েটাকে বলে, মাটি আনতে গিয়ে তোমার কি হয়েছিল? মেয়েটি বলা শুরু করল, আমি যখন গাছের নিচে মাটি আনতে যাই তখন দেখি এক বৃদ্ধ মহিলা চোখ বন্ধ করে বসে আছে গাছের নিচে। আমি মাটি হাতে নিতে যাব, এমন সময় সেই মহিলা আমাকে বলে, তুই এই সময় এই গাছের নিচে কেন এসেছিস? আমি বললাম, একটু মাটি নিয়ে চলে যাব। সে আমার দিকে তাকিয়ে বলে, তুই এখানে এই সময় মাটি নিতে এসে আমার আরাম নষ্ট করেছিস, আমি তোকে এখানে বন্দি করে রাখবো। আমি এটা শুনে দৌড় দিতে নিয়েছি, তারপরে আমার আর কিছু মনে নেই। এখন দেখি আমি এখানে। মানিক মেয়েটিকে তার ঘরে যেতে বলে। এরপরে সে বাড়ির লোকদের বলে, আমি কাল রাতে এটার সমাধান করব। এর পরের দিন রাতে মানিক আবার সেই মেয়েটির বাড়িতে যায়। গ্রামের অনেক লোক তখন জমায়েত হয়েছে উঠোনে। মানিক তার ব্যাগ থেকে এক বোতল পানি বের করে সেটা দিয়ে একটা বৃত্ত আঁকে উঠোনে। এরপরে সে সেই মেয়ে সহ তার পরিবারকে এই বৃত্তের মাঝে যেতে বলে। একটু পরেই বাতাসে ঝড়ের মতো অবস্থা তৈরি হয়, আর সেই বৃদ্ধ মহিলার কণ্ঠে ভেসে আসতে থাকে, তুই আমাকে আটকাতে পারবি না, তুই আমার কিছুই করতে পারবি না, আমি এই মেয়েকে নিয়ে যাবই। মানিক তখন সেই বৃদ্ধের কণ্ঠের প্রত্যুত্তরে বলে, তুই এই মেয়েকে এবং এই পরিবার আর সেই গাছতলা ছেড়ে একেবারে চলে যাবি। আমি তোকে একটা সুযোগ দিচ্ছি, আর কোনোদিন এদিকে আসবি না। সেই বৃদ্ধ মহিলাটি কিছুতেই রাজি হচ্ছে না দেখে মানিক তার ব্যাগ থেকে আরেকটি বোতল বের করে আর তার বাম পাশে পানি ছিটিয়ে দেয়। সাথে সাথে একটা করুণ চিৎকার ভেসে আসে সেই বৃদ্ধ মহিলার, আর ঠিক তখনই ধোয়ার মতো হালকা কিছু একটা কুণ্ডুলি পাকিয়ে মানিকের হাতে ধরে থাকা সেই ফাঁকা বোতলের মাঝে চলে আসে। ওখানে উপস্থিত সবাই এই ব্যাপারটি দেখতে পায়। মানিক বলে, আর কোনো সমস্যা নেই, আমি একে নিয়ে চলে যাচ্ছি। মানিকের গ্রাম থেকে কয়েক গ্রাম পরে এক
দম্পতি ছিল, তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। তারা অনেক চেষ্টা করেও, অনেক ডাক্তারি কবিরাজ দেখিয়েও মা বাবা হতে পারছিল না। তখন তাদের এক প্রতিবেশী এক কবিরাজের খোঁজ দেন, যে তাদের পাশের গ্রামে থাকে। সে নাকি এমন অনেক কাজ সাফল্যের সাথে করেছে। তো শেষ চেষ্টা হিসেবে সেই দম্পতি সেই কবিরাজের কাছে যায়। তারা গিয়ে দেখতে পায় সেই কবিরাজ 1 হাত পরিমাণ লম্বা একটা কালো পাথরকে পুজো করছে। তারা কবিরাজকে গিয়ে তাদের ইচ্ছার কথা জানায়। সব শুনে কবিরাজ বলে, এটা কোনো সমস্যাই না, তারা সন্তান লাভ করতে পারবে, কিন্তু তার জন্য তাদের একটা কাজ করতে হবে। কবিরাজ তাদের বলে, তোমরা আমাকে তাজা রক্ত এনে দেবে কোনো একটা পশুর। তারা বাড়ি এসে খাসি জবাই করে রক্ত নিয়ে যায়। কবিরাজ তাদের আবার পরদিন আসতে বলে। তারা পরদিন গেলে কবিরাজ বলে, এটাতে কাজ হয়নি, আপনাদের একটা প্রাণী দিতে হবে আমাকে। তারা কবিরাজকে পরদিন একটা খাসি দিয়ে আসে। কবিরাজ তার 2 দিন পরে আবার যেতে বলে, কিন্তু তারা সেই খাসি নিয়ে আসার পর যখন সেই রাতে ঘুমিয়ে যায়, দুজনেই মাঝরাতে এক সময় একই স্বপ্ন দেখে। তারা দেখেন বিশাল কালো কুচকুচে এক প্রাণী 4 পায়ে দাঁড়ানোর মতো হয়ে আছে, কিন্তু মুখটা দেখতে অনেকটা ব্যাঙের মতো। সেই প্রাণীটা তাদের অনেক ভারী কণ্ঠে বলছে, আমি তোদের ওপরে খুশি হয়েছি, আমি একটা সন্তান দেব তোদের, এটা প্রাণের বদলে প্রাণ, কিন্তু তার মৃত্যুর পরে আমি তাকে নিয়ে যাব। সে ভালো বা খারাপ কোনো দিকে যেতে পারবে না, সে থাকবে আমার সাথে, আর খুব অল্প সময়ে আমি তাকে নিয়ে যাব। এই স্বপ্ন দেখে দুজনেরই ঘুম ভেঙে যায়। তারা উঠে নিজেদের মাঝে এই ব্যাপারটা শেয়ার করে। অনেক দুশ্চিন্তায় পড়ে যায় তারা, তাদের এই স্বপ্ন কেন দেখল তারা, এবং এটা জানার জন্য তারা সেই কবিরাজের কাছে আবার যেতে চায় সকালে। কিন্তু ভোরবেলায় তারা তাদের দরজায় জোরে জোরে কড়া নাড়ানোর শব্দ পায়। তারা উঠে দরজা খুলতেই দেখে রক্তমাখা কাপড়ে কবিরাজ দাঁড়িয়ে আছে হাসি মুখে। কবিরাজ তাদের দেখেই বলছে, আপনাদের কাজ হয়ে গেছে। তারা তাদের স্বপ্নের কথা কবিরাজকে বললে কবিরাজ এর কোনো ব্যাখ্যা তাদের দিতে পারেন না। এরপরে তাদের একটা ছেলে সন্তান জন্ম নেয়। আস্তে আস্তে সে বড় হয়, সবকিছুই একদম স্বাভাবিক। তারা প্রায় ভুলেই যায় সবকিছু। সেই ছেলেকে তারা বিয়ে দেয় এবং তার ঘরেও একটা মেয়ে সন্তান জন্ম নেয়। প্রায় 27 বছর পরে সেই ছেলেটি একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপরে স্বাভাবিক নিয়মেই তারা তাকে কবর দেয়। রাতে সবাই মিলে বাড়ির আঙিনায় বসে গল্প করছে। তার বউ উঠে রুমে যাওয়ার জন্য যেই আঙিনা পার হতে যাচ্ছে, তার চোখ যায় মেইন গেটের উঠোনের দিকে। দেখে একটু দূরে একটা গাছের নিচে সাদা বস্তার মতো কিছু একটা পড়ে আছে। চাঁদের আলোতে যেন ঠিক ভাবে বোঝা যাচ্ছে না এটা কি। সে তখন ভালো করে দেখার জন্য গেটের কাছে যায়, আর তাকিয়ে যা দেখে তাতে তার শরীর দিয়ে ভয়ের ঠান্ডা স্রোত বেয়ে যায়। সে দেখে কাফন করা একটা লাশ পড়ে আছে উঠোনে। সাথে সাথেই একটা চিৎকার দিয়ে সে অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকজন চলে যায় তার চিৎকার শুনে। গিয়ে দেখেন তার বউ গেটের কাছে মাটিতে পড়ে আছে, আর উঠোনে একটা কাফন করা লাশ। সবাই আলো নিয়ে লাশের কাছে গিয়ে দেখে একটু আগে কবর দিয়ে আসা ছেলেটার লাশ। এটা কাদা মাটিতে লেগে আছে কাফনে। সবাই যেমন ভয় পেয়ে যায়, ঠিক ততটাই অবাক হয়ে যায় এই ঘটনা দেখে। তারা বুঝতে পারে না একটু আগে কবর দেয়া লাশ এখানে উঠে আসলো কিভাবে। আর কোনো বন্য প্রাণী যদি লাশটা তুলত, তাহলে সে এখানে রেখে যেত না এবং লাশের ক্ষতিও করত না। কিন্তু লাশের কোথাও কোনো সমস্যা নেই, মনে হচ্ছে যেন সুন্দর করে শুধু উপরে তুলে রাখা হয়েছে। তারা লাশটা পাহারা দেয় রাতটুকু। এরপরে সকালে তারা আবার লাশটা নতুন করে কবর দেয়। সেদিন রাতে সবাই ঘুমিয়ে আছে। তার বউ তার মেয়েকে নিয়ে শুয়ে আছে রুমে। মাথার পাশের জানালাটা হালকা করে খুলে রেখেছেন তিনি। মাঝরাতের দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় তার। তিনি অনুভব করতে পারেন যে জানালার পাশ দিয়ে কেউ দাঁড়িয়ে আছে। তিনি সেদিকে তাকাতেই দেখেন আবার সেই কাফন করা লাশ দাঁড়িয়ে আছে জানালার ওপাশে। এটা দেখে তিনি জোরে একটা চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে যান। বাড়ির লোক আবার ছুটে আসে এবং দেখতে পায় কাফন করা লাশটা পড়ে আছে জানালার পাশে। কিন্তু 2 দিন হয়ে যাওয়াতে লাশ থেকে গন্ধ বের হচ্ছে। তারা লাশটা ধরে বাড়ি থেকে একটু দূরে রেখে আসে। এরপরে সবাই মিলে বসে চিন্তা করতে থাকে কি করা যায় এটা নিয়ে, এমন বারবার কেন হচ্ছে। তখনই পাশের এক লোক বলে, কয়েক গ্রাম পরে মানিক নামে একটা ছেলে আছে, সে সব সমস্যার সমাধান করতে পারে, আপনারা তাকে নিয়ে আসেন, দেখেন কি হয়।
বাড়ির লোকজন মিলে পরের দিন মানিকের কাছে যায়, তাকে সব ঘটনা খুলে বলে। মানিক শুনে সেদিনও অন্যরকম ভাষায় কারোর সাথে যেন কথা বলে। এরপরে মানিক তাদের সাথে করে গ্রামে নিয়ে আসে। গ্রামে আসতে আসতে প্রায় রাত হয়ে যায়। তো গ্রামে আসার পরে দেখে অধিকাংশ বাড়ির দরজা বন্ধ, আর তারা লাশটা রেখে গিয়েছিল যেখানে, সেখানেও লাশটা নেই। তাদের এক প্রতিবেশী বাড়িতে জানালা খোলে, এক বৃদ্ধ বসে আছে রুমে হারিকেন জ্বালিয়ে। দেখতে পায় তারা। তাদের দেখে সেই বৃদ্ধ হাত নাড়িয়ে ডাকতে শুরু করে। তারা বৃদ্ধের কাছে গেলে তিনি জানান, আপনারা যাওয়ার পর যেই সন্ধ্যা হয়েছে তখন গ্রামের অনেকেই দেখতে পায় লাশটা তাদের উঠোনে পড়ে আছে। লাশটা কিভাবে তাদের উঠোনে যাচ্ছে এটা কেউ দেখেনি, কিন্তু এক একবার এক একজন লোক এই ঘটনা দেখতে পায়। এরপরে গ্রামের কয়েকজন মিলে 10টি গ্রামের পাশে একটা শুকনো ডোবার মাঝে ফেলে দিয়ে আসে। তার ওপরে কিছু ডালপালাও দিয়ে আসে। মানিক সহ বাকি সবাই সেই ডোবার কাছে যায় লাশটি দেখতে এবং দেখে লাশটি পড়ে আছে। মানিক তাদের বলে, আপনারা বাড়ি চলে যান, এই লাশের ব্যবস্থা করছি। বাহিরে যা কিছু হোক না কেন আপনারা দরজা খুলবেন না, বের হবেন না। এরপরে সবাই বাড়ি চলে যায়। তার একটু পরেই সবাই শুনতে পায় বাইরে প্রচন্ড রকমের ঝড় শুরু হয়েছে। বাতাসের তোড়ে যেন সবকিছু ভেঙে যাবে। প্রায় ঘন্টা খানেক পরে মানিক এসে তাদের ডাকে উঠোনে। ততক্ষণে ঝড় একদম থেমে গেছে। সবাই দরজা খুলে বাইরে বের হয়ে দেখে মানিকের পুরো শরীরে কাদা লেগে আছে। দেখে মনে হচ্ছে মানিক সেই লাশের সাথে ধস্তাধস্তি করে এসেছে। এরপরে মানিক তাদের বলে, আমি লাশটা কবরে রেখে আসছি, আপনারা আসেন, এটা আবার মাটি দিতে হবে। সবাই যে লাশটি কবরে শোয়ায়, কিন্তু লাশের অবস্থা খুব খারাপ। কাফনের মাঝে মনে হচ্ছে কুচকে জড়সড় হয়ে আছে লাশটা। তারা আবার নতুন করে লাশটি কবর দেয়। এরপর সবাই বাড়ি চলে যায়। মানিক তাদের জানায় আর কোনো সমস্যা হবে না। পরে আর কোনো সমস্যা হয়নি, একদম সবকিছু স্বাভাবিকভাবে চলতে থাকে। এরপর 1 বছর পরে সেই লোকের বউ একটা অদ্ভুত স্বপ্ন দেখে। তিনি দেখেন বিশাল দেহের কালো 4 পায়ে একটা প্রাণী তাকে বলছে, তোরা কাজটা ভালো করিসনি। আমি বলেছিলাম তোর স্বামীকে আমার সাথে থাকতে হবে, কিন্তু তোরা তা করিসনি। এর জন্য তোদের অনেক অনেক ভুগতে হবে। পরদিন সকালে সেই ছেলের বাবা মার কাছে এসে এই স্বপ্নের কথা বললে তারা জানান তারাও রাতে একই স্বপ্ন দেখেছে, আর তার ছেলে কিভাবে হয়েছে এটাও তার বউকে জানায়। আর খাসি বলি দেওয়ার রাতের সেই স্বপ্নের কথাও তারা জানায়। এরপরে তারা সেই কবিরাজের খোঁজ নিতে শুরু করেন, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপরে তারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। রাতে তারা ঠিকমতো ঘুমোতে পারেন না। প্রায় রাতে সবাই একই স্বপ্ন দেখেন। প্রাণীটা মোটা গলায় বারবার বলে, তোরা কাজটা ঠিক করলি না, তোদের ভুগতে হবে। এরপরে শুরু হয় নতুন এক সমস্যা। তাদের ঘরের চালে মনে হয় একটা কিছু দৌড় দিচ্ছে এ পাশ থেকে ও পাশে। রাতে ছোট ছোট পাথর ফেলা হচ্ছে চালের ওপর। এমন এক রাতে তারা ঘুমিয়ে আছে। এবারও তারা সেই প্রাণীটির স্বপ্ন দেখতে পায়, কিন্তু সমস্যা বাধে। তাদের স্বপ্ন ভেঙে গেলেও তারা প্রাণীটিকে তাদের ঘরের চালের ওপর দেখতে পায়। দেখে তাদের ঘরের এক পাশের চাল ভাঙা, সেখানে বসে সেই কালো কুচকুচে প্রাণীটা, রক্তের মতো লাল চোখ যেন জল করছে। প্রাণীটা তাদের বলে, আমি তোদের সবাইকে মেরে ফেলবো, এটাই হবে আমার একমাত্র শান্তি। এরপরে প্রাণীটা চলে যায়। সকালে তারা দেখে তাদের ঘরের এক পাশে অনেকটা জায়গায় চাল ভাঙা। তাদের প্রতিবেশীরাও তাদের বলে, রাতে কি হয়েছিল? তোমাদের বাড়ি থেকে প্রচুর আওয়াজ আসছিল, মনে হচ্ছিল কেউ কিছু দুমড়ে মুচড়ে দিচ্ছে। তারা সবকিছু খুলে বলে। গ্রামের অনেকেই আবার মানিককে ডেকে আনতে বলে। তারা আবার মানিকের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। মানিক তাদের নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মানিক তাদের বলে, আপনারা আজ পাশের বাড়িতে থাকবেন আর আমি থাকব আপনাদের বাড়িতে। কথার মতো মানিক রাতে তার বাড়িতে শুয়ে পড়ে। মাঝরাতে মানিক খেয়াল করে সেই প্রাণীর মতো দেখতে একটা অবয়ব নিয়ে গ্রামে ফিরে যায়। সেই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। এরপর জানা যায় এই ঘটনার কিছুদিন পরে ধলা ঘুমের মাঝেই মারা যায়। আর 2000 সালের পরে কোনো এক রাতে মানিক তার নিজের ঘর থেকে উধাও হয়ে যায়। সে কোথায় গেছে, আদৌ বেঁচে আছে কিনা এটা জানা যায়নি। মানিকের পরিবার এখনো আছে। তার ছেলে কলকাতায় একটা চাকরি করে। এই ঘটনাটি মানিকের ছেলের বন্ধু অভিজিতের কাছ থেকে শোনা। আরও একটা